শুধুমাত্র মার খাওয়ার জন্য এদেশে জন্মায় নাই। এই কাপুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। ঢাকা পলিটেকনিক থেকে চট্টগ্রাম সিটি কলেজ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই খুনি সরকারের নির্দেশে পেটুয়া সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে পড়ল জাতীয়তাবাদী ছাত্রদল। বিভিন্ন মহল থেকে ছাত্রদলকে বয়কটের ডাক। আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আল্লামা মামুনুল হক পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। শহীদরা যে পথ আমাদেরকে দেখিয়েছিলেন সে পথেই নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনারা সরকার গ্রহণের 2 মাসের মাথায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জ্বালানির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানান সংকটের মুখোমুখি বাংলাদেশের মানুষগুলো রয়েছে। 234 জন ভাইকে হারিয়েছি গুপ্ত সংগঠন হওয়ার জন্য না। এই 17 বছর আপনাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আপনারা এই বাংলাদেশে জেলখানায় যাওয়ার ভয়ে আপনারা গুপ্ততে পরিণত হয়ে গেছিলেন। আজকে এসে আমাদেরকে বলেন গুপ্ত সংগঠন। শিবিরের হাতে ডাকসু নির্বাচন থেকে শুরু হয়েছে, তারপরে 5টা বিশ্ববিদ্যালয় ওনাদের হাতে চলে গেছে। এই জায়গাটাই ভয়, যদি কোনো আন্দোলনের ডাক দেয় তাহলে তো প্রথম আন্দোলনটা কই থেকে শুরু হয়? ওই বিশ্ববিদ্যালয় থেকে। আসসালামু আলাইকুম। আজকের সংবাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলেন। চলুন এখন বেশি কথা আর না বলে মূল কথায় চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে পড়ল জাতীয়তাবাদী ছাত্রদল। বিভিন্ন মহল থেকে ছাত্রদলকে বয়কটের ডাক। আপনি চিন্তা করেন যে ক্ষমতা আসতে পারলো না 2 মাস, ঢাকা বিশ্ববিদ্যালয় দখলও করতে পারলো না। এমন না যে সব হলটল দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজি, ইফটিজিং, নারী হয়রানি, না এরকম তেমন কিছু না। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে বয়কটের ডাক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবচাইতে বড় মিছিল হয় ছাত্রদলের বিরুদ্ধে। মান সম্মান কিছু আছে? ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ঘোষণা, ছাত্রদলকে বয়কটের ডাক। আপনি চিন্তা করেন, সাংবাদিক সমিতি ছাত্রদলের কোনো কর্মসূচিতে যাবে না, তারা কর্মসূচি কভার করবে না। এর চাইতে লজ্জাজনক কিছু ছাত্রদলের জন্য হতে পারে না। দফায় দফায় ক্ষমা চেয়েছে ছাত্রদলের সভাপতি, ক্ষমা চেয়েছে সেক্রেটারি, ক্ষমা চেয়েছে দলীয়ভাবে, ক্ষমা চেয়ে তারা তদন্ত কমিটি গঠন করেছে। এর মানে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে শিবির ট্যাগ দিয়ে, বা গুপ্ত শিবিরের উপর যারা হামলা করেছে, সাংবাদিকদেরকেই গুপ্ত শিবির বলে ওরা, এই গুপ্ত শিবিরের উপর যারা হামলা করেছে তাদেরকে বহিষ্কার করবে ছাত্রদল। তারপরও লাভ নাই, এদেরকে জেল খাটাতে হবে। খবর, ছাত্রদলকে বয়কটের ঘোষণা ঢাবি সাংবাদিক সমিতির। চিন্তা করছেন মান সম্মান কিছু আছে? তবে হ্যাঁ, এই সাংবাদিক সমিতি, এই গুপ্ত শিবিরে, ওদের ভাষায় সাংবাদিক সমিতি, এরাই গুপ্ত শিবির ওদের ভাষায়। এবং স্পষ্টভাবে ছাত্রদলের নেতা বলছে, তোরা সাংবাদিকতা করবো না, তোরা শিবির রাজনীতি কর। তাহলে সাংবাদিকদের গুপ্ত শিবির ট্যাগ দিয়ে হামলা করবে ওরা এবং হত্যা করবে সামনে। তো দর্শক, সাংবাদিকরা তাদের জীবন বাঁচানোর জন্য ছাত্রদলের বিরুদ্ধে সিরিয়াস হচ্ছে। তো সেই জায়গায় নানানভাবে ক্ষমা চেয়েও ছাত্রদল পার পাচ্ছে না, কঠিন পরিস্থিতিতে পড়েছে। একদিকে শিবির মিছিলে মিছিলে ক্যাম্পাস উত্তাল করেছে, এবং এত শিবির যে ছাত্রদল যেদিকে তাকায় শুধু শিবির আর শিবির। অন দি আদার হ্যান্ড, সাংবাদিক সমিতি থেকে শুরু করে যত সমিতি আছে, টিএসসি ভিত্তিক সংগঠন এবং হল ডিবেটিং ক্লাব থেকে শুরু করে আরো যা আছে, বাঁধন, সবাই ছাত্রদলকে বর্জন করছে। কেউ ছাত্রদলকে দেখতে পাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ছাত্রদলের সাথে প্রেম করে না, করবে না। ওরাও সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ছাত্রদলের সাথে জড়িত এমন কারোর সাথে প্রেম করবো না, কারণ এতে মান সম্মান থাকবে না। ওরা সাধারণত শ্রেষ্ঠ হয়, কোনো শ্রেষ্ঠর সাথে আমরা প্রেম করতে পারি না। কিভাবে বয়কটের মুখোমুখি হয়েছে দেখেন। নারী শিক্ষার্থীরা বয়কট করছে যে ওদের সাথে প্রেম করা যাবে না। আবার ডিপার্টমেন্ট ভিত্তিক যারা মেধাবী স্টুডেন্ট, তারা গ্রুপ স্টাডি করে এবং অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, এগুলোর জন্য যে গ্রুপ থাকে, এগুলো তো অনেকে ছাত্রদলকে বয়কট করছে যে যারা ছাত্রদলের সাথে জড়িত ওদের সাথে আমরা গ্রুপ স্টাডি করবো না। কারণ তো জঘন্য, ওদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই। ওরা সিনিয়রদের গায়ে হাত দেয়, নির্বাচিত ছাত্র প্রতিনিধির গায়ে হাত দেয়, এবং ওদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি কিছু নেই, ক্রিয়েটিভ কোনো কাজ নেই। এবং ওরা অশিক্ষিত মূর্খের মতো প্রতিপক্ষকে গুপ্ত বলে, সাংবাদিকদের গুপ্ত বলে পিটায়। অথচ এই গুপ্ত বলা, এটার কোনো ন্যারেটিভ ভ্যালু নেই। যেন রাজনীতি করতে হলে ন্যারেটিভ লাগে, তবে আপনি একটা ন্যারেটিভ নির্মাণ করলেন, তার একটা ন্যারেটিভ ভ্যালু থাকা দরকার। কিন্তু এই গুপ্ত, এটা কোনো ন্যারেটিভ ভ্যালু নেই। এর মধ্যে আছে সন্ত্রাস, এর মধ্যে আছে প্রতিপক্ষকে হত্যা করা,
বা কাউকে গুপ্ত বলা মানে আপনি যে কাউকে হত্যা করতে পারেন। গুপ্ত বললে শিবিরের কোনো ক্ষতি নেই, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। গুপ্ত বললে শিবিরের ক্ষতি নেই, ক্ষতিটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক, এদের। কারণ যারা শিবির তারা তো শিবির, শিবিরকে পেটালে তো শিবির বলে পেটাতে হবে, কিন্তু গুপ্ত বলে পিটাবে কাকে? যে শিবির না, যেমন সাংবাদিক, এই যে সাংবাদিকদের পিটিয়েছে গুপ্ত বলে, এখন মজা বুঝছে। আবার এরকম বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতা তাদেরকে পিটাবে, বলবে যে তুই গুপ্ত শিবির। সাধারণ শিক্ষার্থীকে হত্যা করবে, পিটাবে, বলবে যে তুই গুপ্ত শিবির। এর মানে গুপ্ত বললে এতে শিবিরের কিছু আসে যায় না, মূল ক্ষতিটা সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিক বর্ণদের। তবে এই সাংবাদিকদের সাথে লাগার ফল কি? এই যে ফল হচ্ছে বারবার ক্ষমা চেয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না, বারবার দুঃখ প্রকাশ করে, তারপরও ছাত্রদলকে বয়কটের ঘোষণা ঢাবি সাংবাদিক সমিতি। আর বিএনপির লাগার ধান লাগা ভিসিও বলছেন যে না, আমরা তদন্ত করে দোষীদের অবশ্যই শাস্তি দিব। এর মানে ছাত্রদল অনেকে বহিষ্কারের মুখোমুখি হবে, এতে কোনো সন্দেহ নাই। কি জন্য? গুপ্ত শিবিরের উপর হামলা করার কারণে। কারা গুপ্ত শিবির? ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গুপ্ত শিবির। এটা প্রকাশ্যে ছাত্রদলের সবাই বলছে। এমনকি আমি যে নিউজ পেপার থেকে খবর পড়ছি, ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সাংবাদিক সমিতি ডুজা। এই নিউজের নিচেও অনেক ছাত্রদলের সাবেক বর্তমান নেতার কমেন্ট যে ওরা গুপ্ত শিবির। বুঝতে পারছেন গুপ্ত শিবির বলে কিভাবে সাংবাদিকদের পেটাচ্ছে, সামনে আরো পেটাবে। গুপ্ত শিবির এটা কোনো ন্যারেটিভ ভ্যালু নেই, এটা হচ্ছে হত্যাযোগ্য করার, কাউকে হত্যা করার একটা লাইসেন্স, যেটা তারেক রহমানের মাধ্যমে কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ শক্তি বলিয়েছে। তো তারেক রহমান নিজেই ভাবে করে যায়, তারেক রহমান নিজের তো এরকম পলিটিক্যাল মেধা নেই কিংবা ওরকম পড়াশোনা নেই। তাকে তার উপদেষ্টা অনেকে আছেন, যা বলেন, কিন্তু কি বলছেন এগুলো বিশ্লেষণ করার মতো সক্ষমতা তার নেই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা করা, ছাত্রদল নেতাকর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ডুজা। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে এই হামলার বিচার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। ছাত্রলীগ কখনো পুরো সাংবাদিক সমিতিকে পেটায়নি বা ওরকম ট্যাগ দেয়নি। এই প্রথম পুরো সাংবাদিক সমিতিকে পেটানো হলো গুপ্ত শিবির ট্যাগ দিয়ে। তাহলে গুপ্ত শিবির ট্যাগ যে কতটা অশিক্ষিত এবং মূর্খদের কাজ, যে ট্যাগ দিয়ে সাংবাদিকদের পিটিয়ে বারবার মাপ চাইতে হয়, তাহলে বুঝেন যে গুপ্ত এই ন্যারেটিভ বিএনপি রাজনীতিতে যে ঢুকিয়েছে, যে কত বড় মূর্খের বাচ্চা মূর্খ, এটা বুঝতে আর অসুবিধা আছে? যে আপনি গুপ্ত ট্যাগ দিয়ে কাউকে পিটালেন, এখন আপনি তাদের পা ধরে হাত ধরে মাপ চাওয়ার চেষ্টা করছেন বারবার। তাহলে এই গুপ্ত ট্যাগের লাভটা কি? আর শিবির তো শিবির ভাই, শিবির তো এটা মজা নিচ্ছে। শিবির আপনার গুপ্ত দেয়াল লিখনের সাথে এরা সেলফি তুলছে, এরা ওই গুপ্ত এটা নিয়ে টিকটক করছে, এবং খাম্বায় গুপ্ত লিখে ওরা নিজেরা মজা নিচ্ছে, ওদের তো কোনো ক্ষতি নেই। কি মানে আমি চিন্তা করি যে এই গুপ্ত বলা, এটা বিএনপিকে কোন মূর্খের বাচ্চা মূর্খ শিখিয়েছে, কোন অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত শিখিয়েছে? স্ট্রেঞ্জ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আরো জানান, মারধরের ঘটনায় তারা আইনগত ব্যবস্থা হিসেবে শাহবাগ থানায় মামলা দায়ের করবেন, কিন্তু তারেক জিয়ার নির্দেশে, সালাউদ্দিন আহমেদের নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। শাহবাগ থানা মামলা না নিলে কোর্টে মামলা করবে। তো দর্শক, এই মামলা না নেওয়ার মাধ্যমে বোঝা যায় যে ওরা সাংবাদিককে হত্যা করতে যায়, পিটাতে যায়, সংবাদ মাধ্যমের কণ্ঠ চেপে ধরতে চায়। আর সংবাদ মাধ্যমের কণ্ঠ এভাবে চেপে ধরে কেউ ক্ষমতায় রাখতে পারে না। বারবার ছাত্রদল দুঃখ প্রকাশ করছে, কিন্তু না, লাভ নাই। ছাত্রদলকে শাস্তির মুখোমুখি হতেই হবে, মাপ চেয়ে বাঁচতে পারবা না তোমরা। দুই পক্ষ মিলামিশা আগামী দিনগুলা কি করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনায় বৈশা গেছে। জুলাই সনদ, গণভোট, এসব আলাপ থেমে গেছে, আলাপ চলে আসছে গুপ্ত গুপ্ত। হ্যাঁ ভাই, অনেক প্রবলেম দেশে। দেখেন, একজন কৃষককে দেখলাম তেল নিতে গেছিল, বেচারা রৌদ্রের তাপে ওইখানেই শেষ হয়ে গেছে। এরকম আরো অনেক মৃত্যুর খবর শুনছি। এর মধ্যে দেখলাম একজন মহিলা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, একজন পুরুষকে থাপড়াইতেছে। কি করবে, ওনারও মাথা গরম হয়ে গেছে রোদের তাপে। এই যে একটা দূর অবস্থা চারিদিকে, কিন্তু সংসদে ওনারা কি বলে? তেলের কোনো অভাব নাই, জ্বালানির অভাব নাই, এবং কারেন্টেরও অভাব নাই। কারেন্টের অভাব থাকলেও গ্রামগঞ্জে আছে। এখন থেকে নাকি শহরও দেওয়ার চেষ্টা করবে। কোন শহরে দিবেন? আমার শহরে দিতে পারবেন? দিয়া দেখান তো। পারবেন না। আমার এখানে কারেন্ট যায় না ভাই, যাবেও না, আমার মনে হয় যাবে না। কারণ কি জানেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার বসবাস করি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর মহল্লার লোক আমি। আমার এখানে কারেন্ট যাইতে আমি দেখি নাই। এই যে কারেন্ট নিয়ে এত চারিদিকে আলোচনা, আমার এখানে আজ পর্যন্ত মানে গত 1-1.5-2 মাসের মধ্যে আমি 1 মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি নাই। আগামীতে যাবে কিনা জানি না, মনে হয় যাবে না। এই বৈষম্য কেন? কারণ কি? গ্রামে 17-18 ঘন্টা কারেন্ট থাকে না, আর এখানে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না। এই বৈষম্য কেন? এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ চাই না ভাই। হ্যাঁ ভাই, এই বাংলাদেশ চাই না। যতক্ষণ পর্যন্ত গুলশান, ধানমন্ডি, বনানী এলাকার কারেন্ট না যাবে, ততক্ষণ পর্যন্ত ভাই কারেন্টের মর্ম কেউ বুঝবে না। গরিবের উপর দিয়ে কি যাইতেছে না যাইতেছে এগুলো কিচ্ছু যায় আসে না। তাদের উপরে যখন পড়বে,
তখন দেখবেন এটা খুব সিরিয়াসলি নিবে এই সংসদের নেতারা, খুব সিরিয়াসলি আলোচনা করবে। এখন তো বলে না কারেন্টের কোনো প্রবলেম নাই, তেলের কোনো প্রবলেম নাই, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতেছি ওটার সাথে কি মিলে না। কিন্তু এইসব আলোচনা ধামা চাপা দেবার জন্যই কি এই গুপ্তকে সামনে নিয়ে আসছে। কেন গুপ্ত বলেন? গুপ্তচর বলতো না, মানে যারা গোয়েন্দা তাদেরকে গুপ্তচর বলা হয়, এটা একটা সম্মানের ব্যাপার। আর গুপ্ত বললে আমি জানি না শিবির কেন খেপতেছে, খেপা তো উচিত না, একদম চুপ থাকা উচিত ছিল, কোনো রিয়াকশন দেওয়াই ঠিক হয় নাই। ভাই ব্রাদার, গুপ্ত কেন হইতে হয়? যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যারা মুক্তি বাহিনী ছিল, যারা গেরিলা যুদ্ধ করত, তারা তো গুপ্ত থেকেই গেরিলা যুদ্ধ করত, তাই না? গুপ্ত থাকার মানে কি গোপন হয়ে যাওয়া, চোখের আড়াল হয়ে যাওয়া। হ্যাঁ, শত্রুর চোখের আড়াল হয়ে যাওয়া মানে গুপ্ত থাকা। দেখেন গত সরকারের আমলে শিবিরের কাউরে পাইলি তো ভাই ধরে নিয়ে যেত, তাই না? এটা আপনারা দেখছেন। জামাতের এবং বিএনপি থেকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতো, ভারতের বিরুদ্ধে যারা কথা বলতো, তাদেরকেও তো উঠায় নিয়ে যাইত। যেমন ইলিয়াস আলী, উনি ভারতের বিরুদ্ধে কথা বলছিল, উনি বলছিল এই যে ট্রানজিট দেওয়া হইলো, এই ট্রানজিট দিয়া যখন মালামাল যাবে ভারতে, তখন যে এর ভিতর দিয়া গোলা বারুদ যাবে না, কি গ্যারান্টি আছে? এরকম অনেক প্রশ্ন উনি সামনে তুলে আনছিল। তার 2 দিন পরই তো ওনাকে গুম করা হইলো। কি ভয়াবহ একটা ব্যাপার, যার জন্য অনেকে গুপ্ত হয়ে গেছিল। এটা সত্য, এই যে গুপ্ত বলে না, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে না গুপ্ত, সত্যি কথা বলছে, চরম সত্যি কথা তো এটা। গুপ্ত না হলে তো মাইরা ফেলাইতো। একদিনের ঘটনা বলি, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। আমার ছেলেটা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, বুঝছেন? হঠাৎ একদিন দেখি বাসায় ঢুকতেছে, তার দাড়ি নাই। আমার মেয়েরা হাসতেছে, আমিও মনে মনে হাসতেছি, এ কি করলো, দাড়ি ফালাই দিল কেন? আমি বললাম কি হইলো, কারণ কি? দাড়িটা তো ভালোই লাগতেছিল। কাবু জানো না, এই চেক পোস্টে আমাকে প্রায় 20 মিনিট আটকায় রাখছে। কাঁধের মধ্যে ব্যাগ ছিল, সমস্ত কিছু চেক করছে। ছাত্র শিবির সন্দেহ করছে, তাকে জিজ্ঞেস করছে শিবিরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। অনেক রকম প্রশ্ন করার পর যখন শুনছে যে সিনেমার ডাইরেক্টরের ছেলে, তখন ওদের মাথার মধ্যে ঢুকছে, ও সিনেমার ডাইরেক্টরের ছেলে, তাহলে তো হিরো হইতে চাবে, ও কেন শিবির হইতে চাইবে। ছাইরা দিছে। ও বাসায় আসার আগে সেলুনে চলে গেছে, যা পুরা দাড়ি কামায়া ফেলাইছে। বাসার মধ্যে কিছু ইসলামিক বই ছিল তার, এগুলা সরাইয়া ফেলাইছে। ভয় পাইছে, ভয়। এই ভয় কার মধ্যে নাই? মৃত্যুর ভয় কার মধ্যে নাই? ভাই আমারে ধইরা নিয়ে যে আপনি লাঠি দিয়া বাইরাবেন, মাথার মধ্যে গামছা দিয়া পানি ঢালবেন সারা রাত, আমারে এইভাবে ঝুলাইয়া রাখবেন দড়ি দিয়া বাইন্দা, আমি এই অত্যাচার সহ্য করুম? এই অত্যাচার থেকে বাঁচার জন্য ওরা গুপ্ত হয়ে গেছিল। আর গুপ্ত হওয়াতে কি হয়েছিল? গুপ্ত হওয়াতেই কিন্তু 5ই আগস্টে সবাই মুক্ত হইতে পারছেন, কেউ মুক্ত হইতে পারতেন না। এই গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে মিলামিশা গেছিল। অনেকের ব্যাকগ্রাউন্ড পাবেন ছাত্রলীগ, এই জন্যই কিন্তু গুপ্ত বলা হচ্ছে যে ওরা ছাত্রলীগ ছিল, 5ই আগস্টের পর ওরা এখন ছাত্র শিবির হয়ে গেছে। ভাই হবে না কেন? গোপন থাকতে হবে, জীবনের মায়া আছে না? কে চায় নিজের জীবন দিতে? চাচা আপনা জান বাঁচা বলে না, চাচা আপনা জান বাঁচা, জান তো বাঁচাইতে হবে। আর ওই জান বাঁচাই তো তারা আন্দোলন চালায় গেছে। ভাই ব্রাদার, এই যে জামাত ইসলাম, এদের জন্মের পর থেকে এই পর্যন্ত 4 থেকে 5 বার নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগেও নিষিদ্ধ কইরা গেছে। আর শিবিরের প্রতি কি ব্যবহার করতো আগের সরকার, এটা তো আপনারা জানেন। তারা গুপ্ত হয়েছিল ওই জন্য। এটা একটা সম্মানের ব্যাপার, এটা বললে কেন খেপবেন? কেন আপনারা বলেন না আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত, এটা বলেন না কেন? যেভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলছিল, তখন আপনারা বলছিলেন না আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তেমনি করে বলেন আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত। গুপ্ত একটা সম্মানের ব্যাপার। এখন দেখেন এই গুপ্ত নিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে, 2টা দল কিন্তু, হ্যাঁ ভাই 2টা দল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় তুলে দিছে। এই এরে আঘাত করতেছে, এই এরে আঘাত করতেছে। আঘাতের পর্যায়ে এমন জায়গায় চলে গেছে যেটাকে নোংরামিও বলতে পারেন। হ্যাঁ, নোংরামিও বলতে পারেন। অনেক কিছু নোংরামি হচ্ছে যেটা মেনে নেওয়া যায় না। কিন্তু আমার যে বয়স, ওই বয়স থেকে যেটা আমি ভাবতেছি যে এটা মেনে নেওয়া যায় না, কিন্তু পোলাপান তো ভাই অন্যরকম। দেখেন না, ওই যে মিলন সাহেব, শিক্ষামন্ত্রী মিলন সাহেব কি জানি একটা কথা বলছিল, ওইটা নিয়ে কিভাবে ভাইরাল হয়েছে। লেখাপড়া করতে হবে, নকল করা চলবে না, আমি বলতে পারলাম না। এই কথাগুলাই ছাত্ররা বইলা সোশ্যাল মিডিয়া ভইরা ফেলাইছে, ট্রল করতেছে, হাসি তামাশা করতেছে। কেন করতেছে? এটা ছাত্রদের দোষ না ভাই। এই যে আমাদের মিডিয়া আছে না, একটা ভিউ ব্যবসা। মিডিয়া যায় ওদেরকে এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরটাই ওরকম হয়, প্রশ্নটাকে কেটে ফেলে, উত্তরটা আপনাদের সামনে দেখায় ওইটাকে ভাইরাল করে। কি করবেন বলেন? ছাত্ররা তো আর ওই চ্যানেলগুলোর ভিতরে যায় ইন্টারভিউ দিয়ে আসে নাই, ওরাই আসছে ছাত্রদের কাছে। ওরা চায় এমন প্রশ্ন করে যেন ছাত্ররা উল্টাপাল্টা জবাব দেয়। বুঝছেন ব্যাপারটা? ধরেন আমি একজন সাংবাদিক, আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করতেছি, এই শিক্ষামন্ত্রী তো বলছে যদি তোমরা নকল করো কান ধরে বের করে দিবে। এই যে আমি বললাম কান ধরে বের করে দিবে, এটা কিন্তু আমি যুক্ত করলাম ওকে খেপাইবার জন্য। ও এখন খেপা গিয়া মনে মনে খেপা যায়, তো আমার কান ধরবে, আমার বাবি তো আমার কান ধরে না, ওই শিক্ষামন্ত্রী কেন আমার কান ধরবে? যার জন্য ওরকম উল্টা পাল্টা উত্তর দেয়। আর সেগুলাই ভিউ ব্যবসা হচ্ছে, এইভাবেই পচানো হচ্ছে। কিছু করার নাই, যুগটাই তো অন্যরকম, যার জন্য গুপ্ত নিয়ে এত কথাবার্তা।
ওরা গুপ্ত থাকার কারণেই তো সবাই মুক্ত হইতে পারছেন। সবাই আজকে আমরা যারা আছি, যারা বড় বড় কথা বলতেছি, তারা এই নির্বাচন করে সংসদে চলে গেছি, এই যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, সবাই মুক্ত হয়েছেন কি কারণে, কিভাবে? এই 5ই আগস্টে এই গুপ্তরাই আপনাদেরকে মুক্ত করছে, এটা মাথায় রাখতে হবে। আর প্রথম দিকে যে একটু ইঙ্গিত দিলাম, ঠান্ডার মধ্যে বৈশা ওনারা কিন্তু মিল মহব্বতের মধ্যে আছে, একজন আরেকজনের পিঠ চুলকাইতেছে, মজায় সময় কাটাইতেছে। আর আপনারা এই রোদ্রের মধ্যে, তাপটা কি রে ভাই, ওর মধ্যে নিজেরা মারামারি করতেছেন। ওনারা এসিতে, আপনারা রোদ্রের মধ্যে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আসলে হয়েছে কি ভাই, চরম সত্যি কথাটা বইলা বিদায় নিতেছি। দেখেন, যে সরকারই আসে সে কিন্তু তার লোকজন সব জায়গায় সেট করে। এই যে 18 মাসের জন্য যে সরকার আসছিল, তারা একই কাজ করছে। এর আগে যারা ছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারাও একই কাজ করছে, এখনো একই কাজ করতেছে। কিন্তু সব জায়গায় লোকজন দেওয়ার পরও একটা জায়গা খালি, সেটা সবচেয়ে ভয়াবহ জায়গা। ওইখান থেকেই আন্দোলনের জন্ম হয়, ওইখান থেকেই তো বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওই জায়গাটা দখল করতে হবে। ওই জায়গাটা এখনো ছাত্র শিবির বলেন বা জামাত বলেন, অথবা যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল, আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষাঙ্গনের কথা। এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু ওনাদের হাতে নাই, এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু চলে গেছে শিবিরের হাতে। ডাকসু নির্বাচন থেকে শুরু হয়েছে, তারপরে 5টা বিশ্ববিদ্যালয় ওনাদের হাতে চলে গেছে। এই জায়গাটাই ভয়, যদি কোনো আন্দোলনের ডাক দেয় তাহলে তো প্রথম আন্দোলনটা কই থেকে শুরু হয়? ওই বিশ্ববিদ্যালয় থেকে। ওই ছাত্ররাই প্রথম শুরু করে। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, যত আন্দোলন হয়েছে, আপনি ভাষা আন্দোলন থেকে নিয়ে এই 5ই আগস্টের আন্দোলন পর্যন্ত, এবং এরশাদ আমলও ওই ছাত্ররাই আন্দোলন করছে। তারাই শুরু করলে দেশের মজলুম মানুষরা তাদের পিছনে দাঁড়ায়া যায়। এই জায়গাটায় ভয়, এই ভয়ের কারণেই ওই জায়গাটা দখল করতে হবে। আগামীতে আরো এটা বাড়বে, কিন্তু দেখবেন এই দুই দলের, মানে ছাত্র দল ভার্সেস এই ছাত্র শিবির, এদের গন্ডগোল আরো বাড়বে এবং হতাহতও হইতে পারে। কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি নাই। কারণ কি জানেন, এরকম জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে গেছে, অথচ গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার যেহেতু হয় নাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়তে থাকবে, কেউ থামাইতে পারবেন না। কারণ এখন দখল নিতে হবে, সমস্ত বিশ্ববিদ্যালয় দখল নিতে হবে, পাহারায় রাখতে হবে, কোনো আন্দোলন যেন ওইখান থেকে না হইতে পারে, ওইটা ঠেকাইতে হবে। এটা মাথায় রাখেন। রাজনীতিবিদরা মনে করে কি জানেন, সেই 30 দশক 60 দশকের জনগণ এখনো আছে। না ভাই, সেই জনগণ নাই, সেই চোদু জনগণ নাই। জনগণ এখন রাজনীতি বুঝে। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চরিত্র ওদের মুখস্থ। কে কোন কথা বলতেছেন, কে কোন কথা উল্টাইতেছেন, সব তাদের মুখস্থ। কাউরি বোকা বানাইতে পারবেন না। মানুষ শুধু অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই, অপেক্ষায় আছে। কতদিন অপেক্ষা করবে? আমার মনে হয় 180 দিন অপেক্ষা করবে। 180 দিনের একটা সময়সীমা আছে। এর মধ্যে জুলাই সনদপত্রের ঘোষণা আসতে হবে, গণভোটের অধিকার দিতে হবে, গণভোট মাইনা নিতে হবে। গণভোট মাইনা না নিয়ে আপনারা ওই ঠান্ডার মধ্যে বৈশা একে অপরকে প্রশংসা করবেন, একে অপরের সমালোচনা করবেন। আজকে দেখলাম একজন এমপি সাহেব চিৎকার করে বলতেছে, স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ প্রেসিডেন্টের নাম এই সংবিধানে আনতেই হবে, এরকম ঘোষণা চাইতেছে। অর্থাৎ এই সংসদ চলাকালীনই শহীদ জিয়া রহমান প্রেসিডেন্টকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা দিতে হবে। অথচ এই সংবিধানের মধ্যে আছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক। ওইটা কি মুছে ফেলবেন, না ওনার পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম লিখবেন? আমরা কিন্তু ওই আগের জায়গায় আছি। 71-এর চেতনা, হ্যাঁ 71-এর চেতনা আমাদের ভিতরে না এমন ভাবে টকবক করে ওইখান থেকে আর বাইর হইতে পারি না। গত 55 বছর হয়ে গেল ওই একই জায়গায় আছি। ওইখান থেকে বাইর করে আনার জন্যই তো 5ই আগস্ট আসছিল, এই সংস্কার হয়েছিল। কিছুই মানা হইল না, ওই আগের মতোই দেশ চলতেছে। বিদায় নিবার আগে শুধু এইটুকুই বলবো, যাদেরকে আপনারা বলেন গুপ্ত, তাদের জন্য আজ আপনারা মুক্ত। হ্যাঁ, গুপ্ত থাকতে হেরম লাগে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে, যে কোনো লোক গুপ্ত থাকতে পারে না। দেখেন না, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা খুঁজা বাইর করতে পারে নাই, পার্শ্ববর্তী দেশ থেকেও ভাই পুরো গোয়েন্দা বিভাগ খুঁজা বাইর করতে পারে নাই। কিভাবে যে 5ই আগস্ট হয়ে গেল কেউ টেরও পায় নাই, দুপুরের খাওয়া রেডি খাইতে পারে নাই, চলে যাইতে হয়েছে দিল্লি। তার মানে কি জানেন, গুপ্ত থাকার মধ্যে একটা হেরম আছে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে।